রহমানুর রহিম। নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা মহান আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের বরিশাল বোর্ড 2020 সৃজনশীল 2 নম্বর প্রশ্নটি সমাধান করে দিব। এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের পাঠ্য বই ফিনান্স ও ব্যাংকিংয়ের 3য় অধ্যায় বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করা হয়, আজকে আমরা সেটাই শিখব। আর এই প্রশ্নের মধ্যেই সেই বিষয়টাই উল্লেখ করা হয়েছে। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্নটি বুঝিয়ে দিচ্ছি, তোমরা খেয়াল করো। সৃজনশীল প্রশ্ন 2। সুমন একজন ধনী কৃষক। তিনি ধান বিক্রয় করে 60,000 টাকা পান। উক্ত টাকা নিকটস্থ রূপালী ব্যাংকে বার্ষিক 11% সুদে জমা রাখেন। নির্দিষ্ট সময় পর তিনি কিছু টাকা জমার আশা করেন, যা দিয়ে বাড়ির সন্নিকটে 1 বিঘা জমি ক্রয় করবেন। বিষয়টা হচ্ছে এরকম: সুমন একজন কৃষক, তার ধান বিক্রি করে 60,000 টাকা সে পেল। এই টাকা সে রূপালী ব্যাংকে 11% সুদে জমা রাখবে এবং সে নির্দিষ্ট সময় পরে কিছু টাকা পাবে। ওই টাকা দিয়ে সে বাড়ির পাশে একটি জমি ক্রয় করবে। গ নম্বর গাণিতিক সমস্যা। গ নম্বরে প্রশ্নে বলা হয়েছে 5 বছর পর সুমনের ব্যাংক হিসাবে মোট কত টাকা জমা হবে। আর ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে 3 মাস অন্তর চক্রবৃদ্ধি হলে সুমনের হিসাবে 5 বছর পর কত টাকা হবে এবং কোন অবস্থায় টাকা রাখা তার জন্য লাভজনক। মতামত। এখন আমি তোমাদেরকে এই ঘ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দিচ্ছি। 5 বছর পর সুমনের ব্যাংক হিসাবে কত টাকা জমা হবে। তাহলে আমরা লিখব সৃজনশীল প্রশ্ন গ এর এখন আমরা সমাধান করতেছি। সুমনের 5 বছর পর সুমনের ব্যাংক হিসাবে জমা টাকা পরিমাণ নির্ণয়। তাহলে খেয়াল করো, উদ্দীপকে লেখা আছে রূপালী ব্যাংকে সে বার্ষিক 11% সুদে। তাহলে এখন সে জমা রাখবে রূপালী ব্যাংকে 60,000 টাকা 11% সুদে। এই টাকাটা রাখবে সে 5 বছরের জন্য। এখন রাখবে সে 60,000। এখন যে টাকাটা সে ব্যাংকে জমা রাখবে এটাকে বলা হয় বর্তমান মূল্য, ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট ভ্যালু। আর বার্ষিক সুদের হারের কথা এখানে উল্লেখ করা হয়েছে। বার্ষিক সুদের হার যদি বলা থাকে তখন তোমাকে সরল মুনাফার সূত্র দিয়ে অঙ্কটা নির্ণয় করতে হবে। অর্থাৎ ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্র হচ্ছে 2টি। একটি সরল মুনাফা সূত্র অথবা বার্ষিক চক্রবৃদ্ধির সূত্র, অপরটি হচ্ছে চক্রবৃদ্ধির। তাহলে এখানে বার্ষিক মুনাফার কথা বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে বর্তমান মূল্য, ইংরেজিতে এটাকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু, সংক্ষেপে পিবি দিয়ে লিখব। 60,000 টাকা মুনাফার হার বা সুদের হার, মুনাফার হার এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। আই ইজ ইকুয়াল টু 11%। এটাকে আমরা যেহেতু পার্সেন্টেজ 100 দিয়ে ভাগ করলে হবে 0.1। এরপরে বলা হয়েছে এই টাকাটা সে 5 বছরের জন্য জমা রাখবে। তাহলে সময় বা মেয়াদ n ইজ ইকুয়াল টু n মানে নাম্বার অফ ইয়ার, 5 বছর।
5 বছর। এবার আমরা সরল মুনাফার সূত্র দিয়ে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। তাহলে আমরা জানি, সূত্র লিখি। আমরা জানি ভবিষ্যৎ মূল্য, এটাকে ইংরেজিতে বলা হয় এফবি, ফিউচার ভ্যালু। এই ফিউচার ভ্যালুর সূত্রটা হচ্ছে পিবি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এই সূত্রটা তোমার মুখস্থ জানা থাকতে হবে অঙ্কটা নির্ণয় করার জন্য। এবার আমরা এখানে মান বসাই নিই। পিবি, এই পিবির মান হচ্ছে 60,000 টাকা ইন্টু 1 প্লাস আই, এই আই এর মান হচ্ছে 0.11, আর উপরে আছে পাওয়ার এন, এন এর মান হচ্ছে 5 বছর। তাহলে আমরা 60,000 নিচে বসে নিচ্ছি, ইনটু ব্র্যাকেটের ভিতরে যোগ করলে হবে 1.11 হোল টু দি পাওয়ার 5। 60,000 আবার আমরা নিচে বসাচ্ছি। এবার আমরা ক্যালকুলেটরে এই মানটা বের করে নিই। 1.11, এটার পাওয়ার ভাঙবো আমরা 5, পাওয়ার বাংলা হবে 1.6850581555। এবার এই সংখ্যাটিকে আমরা 60,000 দ্বারা গুণ করব। তাহলে গুণ 60,000 গুণ করলে হবে 1,01,103 টাকা 4893। দশমিকের পরে এখানে আমরা রাখবো 2 ঘর। তাহলে 9 যেটি আছে তৃতীয় সংখ্যাটি, এটা বাদ দিব আমরা। বাদ দিলে তার পূর্বের ঘরে 1 যোগ করলে হবে 49 টাকা। তাহলে আমরা এখানে এই যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করলাম, ওই ভবিষ্যৎ মূল্যটা দাঁড়ায় আমাদের 1,01,103.49 টাকা। তাহলে খেয়াল করো, আমার বর্তমান মূল্য হচ্ছে 60,000 টাকা। এই টাকাটা মিস্টার সুমন ব্যাংকে জমা রাখবে। 5 বছর পরে এই টাকার পরিবর্তে বিনিময়ে সে পাবে 1,01,103.49 টাকা। তাহলে আমরা এবার লিখব 5 বছর পর সুমনের ব্যাংক হিসাবে মোট কত টাকা জমা হবে। সুতরাং আমরা লিখব 5 বছর পর সুমনের ব্যাংক হিসাবে মোট কত টাকা জমা হবে। তাহলে লিখব ব্যাংক হিসাবে 1,01,103.49 টাকা জমা হবে। এটি হচ্ছে আমার এই গ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা এই প্রশ্নটি সমাধান বুঝতে পেরেছ। এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান শুরু করব। এই গ নম্বর সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে 3 মাস অন্তর চক্রবৃদ্ধি হলে সুমনের হিসাবে 5 বছর পর কত টাকা বলা হবে। আগে আমাদেরকে বলা হয়েছে বার্ষিক 11% সুদে, আর এখন বলা হয়েছে 3 মাস অন্তর চক্রবৃদ্ধি হলে তার ব্যাংক হিসাবে 5 বছর পর ব্যাংক হিসাবে কত টাকা জমা হবে। তাহলে আমরা লিখব এবার গ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা শুরু করতেছি। আমরা লিখব 3 মাস অন্তর 3 মাস অন্তর চক্রবৃদ্ধি হলে সুমনের ব্যাংক হিসাবে জমা টাকার পরিমাণ নির্ণয়।
3 মাস অন্তর চক্রবৃদ্ধি হলে সুমনের ব্যাংক হিসাবে জমা টাকার পরিমাণ নিম্ন। তাহলে আমরা আগের মতো লিখব, দেওয়া আছে এই বর্তমান মূল্য সে 60,000 টাকা এখন ব্যাংকে জমা রাখবে। তাহলে আমরা লিখব বর্তমান মূল্য পিবি ইজ ইকুয়াল টু 60,000 টাকা প্রেজেন্ট ভ্যালু। এরপরে মুনাফার হার বা সুদের হার লিখতে পারি আমরা। মুনাফার হার আই ইজ ইকুয়াল টু 11%। এটাকে আমরা পার্সেন্ট ভাঙা নিচ্ছি, 100 ভাগের 11 ভাগ করলে হবে 0.11। 11কে 100 দিয়ে ভাগ। এরপরে উল্লেখ করা আছে 3 মাস অন্তর চক্রবৃদ্ধি। তাহলে 3 মাস অন্তর হলে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা, বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা অর্থাৎ এক বছরে মোট কয়বার সুদ গণনা করা হবে। এখানে তোমরা খেয়াল করো, এক বছরে হয়েছে 12 মাস, এক বছরে হচ্ছে যে 12 মাস, 3 মাস অন্তর অন্তর সুদ গণনা করা হবে। তাহলে এক বছরে মোট গণনা করা হবে 4 বার, এটাকে বলা হয় এম। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা m ইজ ইকুয়াল টু 4 বার, এক বছরে 4 বার সুদ গণনা করব। এরপর সময় একই বলছে 5 বছর, লিখব যে মেয়াদ বা সময় n ইজ ইকুয়াল টু 5 বছর। এবার আমরা চক্রবৃদ্ধি ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের চক্রবৃদ্ধির যে সূত্রটি সেটি লিখে আমরা এর সমাধান নির্ণয় করব। তাহলে লিখব, আমরা জানি ভবিষ্যৎ মূল্য FB is equal to PB into 1 plus I divided by M whole to the power n into m। এটি হচ্ছে চক্রবৃদ্ধির নির্ণয়ের সূত্র। এবার আমরা এখানে মান বসে নিচ্ছি। পিবির মান এই যে উপরে লেখা আছে 60,000 টাকা। এরপর 1 যোগ উপরে হচ্ছে I এর মান হচ্ছে 0.11 বসে নিলাম। m এর মান হচ্ছে 4 হোল টু দি পাওয়ার n এর মান, n মানে বছর, n এর মান 5 আর m মানে চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে মোট 4, m এর মান 4। এবার আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে ভাগের কাজটা করে নিই। 0.11 কে 4 দিয়ে ভাগ করে, খেয়াল করো তোমরা, 0.11 ভাগ 4 এটাকে ভাগ করলে হবে 0.025, 0.275। উপরে পাওয়ারকে গুণ করলে হবে 4 5 20। এবার আমরা 60,000 টাকা যথারীতি বসে নিচ্ছি। এখানে যোগের কাজ করে নিই। এখানে যোগের কাজ করলে হবে 1.0275 আর উপরে পাওয়ার 20। এবার পাওয়ার 20 কে আমরা ভাঙবো 60,000 ইনটু, এবার এই মানটাকে আমাদের পাওয়ার ভাঙলে হবে, মান বের হবে 1.720428431। এই সংখ্যাটির পাওয়ার আমরা ভেঙে লিখলাম। এবার এই সংখ্যার সাথে 60,000 আমরা গুণ করব। তাহলে এবার গুণ করি, 60,000 গুণ করলে হবে 1,03,225.7059। দশমিকের পরে এখানে আমরা রাখবো 2 ঘর, পয়সার ক্ষেত্রে 2 ঘর রাখবো। তাহলে 5টা তৃতীয় নম্বরের সংখ্যা, 3 নম্বর সংখ্যাটা 5 বাদ দিয়ে তার বাম দিকের সংখ্যার সাথে 1 যোগ করলে হবে 71 টাকা।
তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, 3 মাস অন্তর চক্রবৃদ্ধি হলে সুমনের হিসাবে 5 বছর পর কত টাকা জমা হবে? তাহলে 5 বছর পর জমা হবে 1,03,225.71 টাকা। তাহলে আমরা এবার এখানে লিখব 3 মাস অন্তর চক্রবৃদ্ধি হলে সুমনের ব্যাংক হিসাবে জমা টাকার পরিমাণ আমরা এখানে বসাই দিচ্ছি 1,03,225.71 টাকা। এবার আমরা টাকাটা নির্ণয় করে নিলাম। এবার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে কোন অবস্থায় টাকা জমা রাখা তার জন্য লাভজনক হবে। তাহলে এবার আমরা লিখব গ নম্বর হতে প্রাপ্ত বা গ হতে প্রাপ্ত এই লাইনটি আমরা লিখব 5 বছর পর সুমনের ব্যাংক হিসাবে জমা টাকার আমরা গ নম্বরে নির্ণয় করেছিলাম 1,01,103.49 টাকা, অর্থাৎ গয়ের যে আনসার আমরা নির্ণয় করেছিলাম সেটি। এবার তোমাকে প্রশ্ন বলা হয়েছে কোনটি লাভজনক, কোন অবস্থায় লাভজনক। এখানে দুটি প্রস্তাবের মধ্যে কোনটি লাভজনক। তাহলে তোমরা লক্ষ্য করো, 3 মাস অন্তর যদি সে ব্যাংকে টাকাটা জমা রাখে তাহলে 5 বছর পর সে টাকা পাচ্ছে 1,03,225.71 টাকা। আর যদি বার্ষিক 11% মুনাফায় যদি সে ব্যাংকে যদি টাকা জমা রাখে তাহলে ব্যাংক 5 বছর পরে দিবে কত টাকা দিবে? 1,01,103.49 টাকা। তাহলে খেয়াল করো কোন টাকার পরিমাণ বেশি। এই চক্রবৃদ্ধিতে যদি সে বিনিয়োগ করে তাহলে 1,03,225.78 টাকা বেশি। তাহলে এই প্রকল্পটি হবে আমাদের জন্য বা সুমনের জন্য কি লাভজনক। তাহলে আমরা এবার মতামত ব্যাখ্যা করব। সুতরাং সুমনের জন্য 3 মাস অন্তর চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করা লাভজনক। এটা হচ্ছে তোমার মন্তব্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বরিশাল বোর্ড 2020 সালের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের ফিনান্সের 3য় অধ্যায়ের অন্যান্য বোর্ডের অঙ্কগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সমাধান করে দেখাবো ইনশাল্লাহ। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।